আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। সকলকে নিউ ইয়ারের অগ্রিম শুভেচ্ছা। আজকে আমাদের 2024 সালের আমাদের স্টক মার্কেটের জন্য লাস্ট ডে ছিল। 2024 সালটা আমাদের স্টক মার্কেটের জন্য খুব একটা ভালো যায়নি। আমার অনেকের পোর্টফোলিও দেখার সৌভাগ্য হয়েছে। সো এটা আসলে খুবই একটা ব্যাড এক্সপিরিয়েন্স আমাদের জন্য। 2024 সালটা আমরা যারা স্টক মার্কেটে ছিলাম, যারা স্টক মার্কেটে আসছেন, তাদের জন্য খুবই ব্যাড একটা এক্সপিরিয়েন্স। এবং আমরা প্রতিনিয়তই আশা করি যে হয়তো এইবারই স্টক মার্কেট ভালো হবে, হয়তো এইবারই স্টক মার্কেট ভালো হবে, হয়তো এইবার কিছু ভালো রিটার্ন দিবে। বাট 2024 সাল, 2023 সাল, 2022 সাল, লাস্ট 3-4টা সাল বরাবরই আমাদের খুবই আশাহত করেছে এবং কন্টিনিউয়াস ফলের সম্মুখীন হয়েছে আমাদের মার্কেট। আমাদের মার্কেট ক্র্যাশ করেছে রীতিমতো। বাট তারপরেও আমরা আসলে আশাবাদী, কারণ এই মার্কেটে আমাদের টাকা, এই টাকা থেকে আসলে আহ, এটা অনেক ইম্পর্টেন্ট। এটা আমি জানি, অনেকের গল্প আমি জানি। অনেকের ল্যান্ড সেল করা টাকা আছে, অনেকের সারা জীবনের সঞ্চয় করা টাকা আছে। সো এই গল্পগুলো না খুবই বেদনাদায়ক। তখন এই মানুষগুলা বলে যে ভাই, আমার সারা জীবনের সঞ্চয় আমি স্টক মার্কেটে আনছি, এই সঞ্চয়ের উপরে আমার আমার লাইফের ফিউচার ডিপেন্ড করছে। ওই সঞ্চয় তার 80% সে লুজ করছে। ইটস স্যাড। এটা খুবই কষ্টকর, খুবই দুঃখের। সো এর জন্য একটা কথা বলা হয় যে স্টক মার্কেটে আপনাদের যদি এক্সিস্টিং একটা ইনকাম সোর্স থাকে, ওই ইনকাম সোর্সের খুব ছোট একটা অ্যামাউন্ট স্টক মার্কেটে আনেন। আর আমরা আনলাকি যে আমরা বাংলাদেশি স্টক মার্কেটের পার্টিসিপেন্ট। পৃথিবীর সকল মার্কেট, ইভেন শ্রীলঙ্কা, যেটা আমরা আজকে থেকে 3 বছর আগে দেউলিয়া হইতে দেখছি, আমি একটু আপনাদের দেখাই যে এই মুহূর্তে শ্রীলঙ্কার স্টক মার্কেটের কি অবস্থা। এই মুহূর্তে শ্রীলঙ্কার স্টক মার্কেটের এই অবস্থা। উইকলি চার্টে আমরা আছি, আমরা একটু ডেইলিতে যাই। আমরা আসলেই আনলাকি। এই মুহূর্তে শ্রীলঙ্কার স্টক মার্কেটের এই অবস্থা দেখেন। দেশটা যখন দেউলিয়া হয়ে গেল, স্টক মার্কেট এই জায়গায় আসলো। কিছুদিন পরেই একটা আস্তে আস্তে আপ ট্রেন্ডে মুভ করা শুরু করলো। এবং তারপরে যখন থেকে নির্বাচনের ডেট ঘোষণা করা হয়েছে, আমরা জানি শ্রীলঙ্কায় খুব কিছুদিন আগে নির্বাচন হয়েছে, 1 মাসও হয়তো বা হয়নি, তার চেয়েও কম সময়ে নির্বাচন হয়েছে। বাট যখন ডেট ঘোষণা করা হয়েছে তখন থেকে মার্কেট অনেক স্ট্রং একটা বুলিশ মোমেন্টামে ছিল। এবং নির্বাচনের পরে একটা দিন নেগেটিভ সেন্টিমেন্ট নেই, একটা দিন নেই। সো আমরাও আশা করি যে আমাদের নির্বাচনের ডেট পড়লে, এটা আমি আমার প্রিভিয়াস 2-একটা ভিডিওতেও বলেছি, যখন থেকে আমাদের নির্বাচন মোটামুটি এনশিওর করা হবে যে এই সময়ের মধ্যেই নির্বাচন করা হবে, তখন থেকে আমাদের স্টক মার্কেটে বেটার সাইন শো করবে। কিন্তু দেখেন, নির্বাচনের কিন্তু শ্রীলঙ্কায়ও কিন্তু নির্বাচনের ডেট অনেক পরে এনশিওর হয়েছে। তাদের অন্তর্বর্তীকালীন সরকারই কিন্তু তাদের স্টক মার্কেটটাকে একটা আপ ট্রেন্ডে নিয়ে গেছিল। জাস্ট তারপরে একটা স্ট্রং ইনভেস্টমেন্টের দরকার ছিল, যেটা আসলে এই আনসার্টেনিটির ভিতরে অনেক করতে যাচ্ছিল না। বাট যখন নির্বাচনের ডেট ঘোষণা হয়ে গেছে, তখন কিন্তু স্টক মার্কেট রীতিমতো উঠতেছে। এবং এই মুহূর্তে শ্রীলঙ্কার স্টক মার্কেট পৃথিবীর সবচেয়ে ভালো স্টক মার্কেট এই মুহূর্তে। আমি যদি বলি লাস্ট 2-3 মাস থেকে শ্রীলঙ্কার স্টক মার্কেট সবচেয়ে ভালো স্টক মার্কেট। সো আশায় মানুষ বাঁচে। আমরাও আশা করি যে ভেরি সুন আমাদের দেশে একটা সার্টিনিটি আসবে। কারণ আনসার্টেন অবস্থায় অ্যাকচুয়ালি কেউ ইনভেস্ট করতে চায় না। সো খুব শীঘ্রই আমাদের দেশে একটা সার্টিনিটি আসবে। এটা যে কোনো ভাবে আসুক, যে কোনো মাধ্যমে আসুক, কিন্তু মার্কেটে এই কনফিউশনটা যখন কেটে যাবে, আমাদের দেশের মার্কেটও ইনশাল্লাহ ভালো হবে। সো আজকে আমরা একটু কথা বলবো
ব্রডার পার্সপেক্টিভ নিয়ে। আজকে আমরা একটু ব্রডার পার্সপেক্টিভ নিয়ে কথা বলবো। আমরা সবসময় চার্টের মধ্যে অনেক বেশি মানে ইনভলভ হয়ে যাই, এর জন্য ব্রডার পার্সপেক্টিভ আমরা দেখতে পারি না। মানে আমাদের মাইক্রোস্কোপ দিয়ে আমরা এত ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস দেখি যে বিগ পার্সপেক্টিভে কি হচ্ছে, ব্রডার পার্সপেক্টিভে কি হচ্ছে, আমাদের দেশের ইকোনমির কি অবস্থা, এই ব্যাপারগুলো আমরা কখনো দেখতে চাই না, বুঝতে চাই না। আমরা ভাবি যে এই ব্যাপারগুলো অনেক কঠিন, এগুলো শুধুমাত্র যারা ফিনান্সিয়াল কনসালটেন্ট তারাই বুঝতে পারে, যারা সিএ করছে, যারা বড় বড় যাদের ইকোনমিক্সের উপরে ডিগ্রি আছে তারাই বুঝতে পারে। দ্যাটস ওয়াই আমরা কখনো এই ব্যাপারগুলো নিয়ে কথা বলতে চাই না বা বুঝতে চাই না। আমি নিজেও কোনো মানে খুব বড় কোনো ফিনান্সিয়াল অ্যানালিস্ট না, বাট তারপরেও আমি সহজভাবে যতটুকু বুঝি আমি আপনাদের বোঝানোর চেষ্টা করব, খুবই সহজভাবে, খুব সহজ কিছু ওয়ার্ড। কিন্তু এই ব্যাপারগুলো আমাদের জানা দরকার। আমরা যারা স্টক মার্কেটের সাথে ইনভলভ, আমরা যারা ফিনান্সিয়াল মার্কেটের সাথে ইনভলভ, তাদের এই ব্যাপারগুলো একটু জানা দরকার, একটু বোঝা দরকার। সো খুব সহজভাবে আমি একটু বলে রাখি যে ডলার রেট যদি হাই হয় তাহলে মানে যে কোনো দেশের কারেন্সি যদি ডলারের তুলনায় উইক হতে থাকে তাহলে সেই দেশের স্টক মার্কেটও উইক হতে থাকে। এবং ইন্টারেস্ট রেট যদি বাড়ে তাহলে বন্ড বিলের রেটও বাড়ে, রেপো রেটও বাড়ে, ইন্টার ব্যাংক মানি মার্কেটের রেটও বাড়ে। আচ্ছা, মানি মার্কেটটা কিন্তু অনেক বড় একটা মার্কেট। আমরা মানি মার্কেট বলতেই বুঝি শুধু ইন্টার ব্যাংক এক্সচেঞ্জ না, মানি মার্কেট অনেক বড় একটা মার্কেট। ইন্টার ব্যাংক মানি মার্কেট হচ্ছে ইন্টার ব্যাংক এক্সচেঞ্জ। সো ইন্টারেস্ট রেট আমরা সবাই বুঝি যে সেন্ট্রাল ব্যাংক একটা নির্দিষ্ট রেট দিয়ে দেয় যে আপনি যদি ব্যাংক থেকে লোন নেন তাহলে আপনার এই পরিমাণ ইন্টারেস্ট ব্যাংকে শোধ করতে হবে। বন্ডার বিল হচ্ছে আপনি ব্যাংক থেকে বন্ড কিনবেন, মানে ব্যাংকে আপনি ধার দিলেন টাকা। 2 ইয়ার্সের জন্য হতে পারে, 5 ইয়ার্সের জন্য হতে পারে, 10 ইয়ার্সের জন্য হতে পারে, 20 ইয়ার্সের জন্য হতে পারে। এবং এই অনুসারে ব্যাংক আপনাকে একটা ইন্টারেস্ট প্রদান করবে। আর বিল হচ্ছে শর্ট সময়ের জন্য, 14 ডেজের জন্য হতে পারে, 2 মান্থসের জন্য হতে পারে, 90 ডেজের জন্য হতে পারে, 180 ডেজের জন্য হতে পারে, মানে শর্ট সময়ের জন্য বিল। খুব সহজভাবে মানে ব্যাংকে আপনি শর্ট সময়ের জন্য ধার দিলে, 2-3-4 মাসের জন্য ধার দিলে এটা বিলের মধ্যে পড়ে। আর 2 বছর, 5 বছর, 10 বছর, 20 বছরের জন্য ধার দিলে এরা বন্ডের মধ্যে পড়ে। সো এরা আপনাকে একটা ইন্টারেস্ট রেট প্রদান করে। রেপো রেট হচ্ছে সেন্ট্রাল ব্যাংক থেকে আমাদের অন্যান্য ব্যাংক যেই ধারটা নেয়, ধরেন সেন্ট্রাল ব্যাংক থেকে ব্র্যাক ব্যাংক ধার নিল একটা নির্দিষ্ট অ্যামাউন্টের টাকা। সো সেন্ট্রাল ব্যাংকে যেই পরিমাণ ইন্টারেস্ট রেট ব্র্যাক ব্যাংক দিবে এই ধারের জন্য সেটা হচ্ছে রেপো রেট। আর ইন্টার ব্যাংক মানি মার্কেট আমি আশা করি আপনারা সবাই বোঝেন এইটা, কারণ মানি মার্কেট নিয়ে আমাদের স্টক মার্কেটে অনেকেই কথা বলে। সো এটা হচ্ছে ব্যাংক টু ব্যাংক এক্সচেঞ্জ। ধরেন অগ্রণী ব্যাংক আর ব্র্যাক ব্যাংক, ধরেন ব্র্যাক ব্যাংকের এক্সট্রা লিকুইডিটি আছে, অগ্রণী ব্যাংকের লিকুইডিটি শর্টেজ। সো অগ্রণী ব্যাংক ব্র্যাক ব্যাংকের কাছ থেকে ধার নিল এবং এই ধারের বিনিময়ে অগ্রণী ব্যাংক ব্র্যাক ব্যাংকে যে ইন্টারেস্টটা প্রদান করবে এটা হচ্ছে ইন্টার ব্যাংক মানি মার্কেট বা ইন্টার ব্যাংক এক্সচেঞ্জ। সো আমরা একটু দেখার চেষ্টা করব যে বর্তমানে আমাদের ডলার রেট কেমন, আমাদের বন্ড এবং বিলের রেট কেমন, ইন্টারেস্ট রেট কেমন, রেপো রেট কেমন, ইন্টার ব্যাংক মানি এক্সচেঞ্জের রেট কেমন, এবং আমরা কিছু রেফারেন্স পয়েন্ট নিব। আমরা একটু উইকলি চার্টে যাই। আমাদের রেফারেন্স পয়েন্টগুলো হচ্ছে 2019 সালের ডিসেম্বর, 2016 সালের ডিসেম্বর এবং 2024 সালের ডিসেম্বর। এই তিনটা টাইম লাইনের আমরা ম্যাক্রো ইকোনমিক্সের যেই পার্টগুলো আমি একটু আগে আপনাদের একটু মানে বুঝতে সহযোগিতা করলাম, এই পার্টগুলো একটু দেখার চেষ্টা করব। এখন আমরা এই টাইম লাইনগুলো কেন চুজ করবো আমি একটু বলে নিই। এইটা হচ্ছে করোনার ফলটা। সো 2019 সালে অনেক বড় সড়ো মার্কেটে একটা ফল হয়েছিল এবং এই মুহূর্তে মার্কেটের অবস্থা আপনারা জানেন। এবং 2016 সালে মার্কেটে কিন্তু ভালো একটা আপ মুভ আসছিল। সো প্রত্যেকটা এই আমরা একটা আপ মুভ নিছি, আমরা একটা ডাউন মুভ কনসিডার করছি, আর বর্তমানের মুভ সম্পর্কে আমরা সবারই জানা আছে এই মুহূর্তে মার্কেট ডাউনে আছে। এবং
এই প্রত্যেকটা সময়ের যে মানে আমাদের মার্কেটের যে পয়েন্ট ছিল অনেকটা কাছাকাছি। আমরা যদি দেখি 2016 সালে মোটামুটি 5,000 কাছাকাছি, 2019 সালে মোটামুটি 4,500-এর আসে না, এটাও 4,800-700 কাছাকাছি হবে। এবং বর্তমানে মানে আজকের দিনে মার্কেট ক্লোজ হয়েছে 5,216-তে। তো দ্যাটস ওয়াই এই পয়েন্টগুলো আমরা রেফারেন্স পয়েন্ট হিসেবে নিয়েছি। প্রত্যেকটাই ডিসেম্বর মাস এবং প্রত্যেকটাই আমাদের বর্তমান মার্কেটের পয়েন্ট টেবিলের বেশ কাছাকাছি সময়। সো প্রথমেই আমরা একটু দেখবো ডলার রেটের অবস্থা কি আমাদের এই মুহূর্তে। আমরা যদি এই মুহূর্তে একটু ডলার রেটটা দেখার চেষ্টা করি, ওকে, সো এখানে আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি 2016 সালে আমাদের ডলার রেট ছিল 78 থেকে 79 টাকার কাছাকাছি। 2019 সালে আমাদের ডলার রেট ছিল 84 থেকে 85 টাকার কাছাকাছি। বর্তমানে আমাদের ডলার রেট 120 টাকা। বুঝেন, 2019 সাল থেকে 2016 সাল থেকে 2019 সাল, এই 3 বছরের মধ্যে ডলার রেট মাত্র ঘোরাফেরা করছে 5 টাকার মধ্যে, 79 থেকে 84 টাকা, 5 টাকার মধ্যে। আর 2019 মানে 2020 থেকে 2025 সাল মানে এই 5 বছরের মধ্যে আমাদের ডলার রেট অলমোস্ট 84 থেকে 120, মানে 36 টাকার একটা গ্যাপ, হুইচ ইজ হিউজ। 1 টাকা ডলারের গ্যাপ অনেক বড় একটা গ্যাপ, 2 টাকা ডলারের গ্যাপ অনেক বড় একটা গ্যাপ। কারণ আমরা যারা কারেন্সি মার্কেট ট্রেড করি, ফরেক্স মার্কেট ট্রেড করি, আমরা জানি যে 1-2 টাকা ডলারের গ্যাপ কত বড় গ্যাপ। সো এইটা আমাদের জন্য একটা দেশের মানে কারেন্সি যখন ডলারের বিনিময় উইক হতে শুরু করে, এইটা যদি আপনারা উল্টায় দেন তাহলে কিন্তু আমরা দেখতে পারবো বিডিটি। আমরা এখানে একটু আপনাদের দেখানোর চেষ্টা করি বিডিটি ইউএসডি। দেখেন, ওকে, সো আমরা খুব ক্লিয়ারলি দেখতে পাচ্ছি যে আমাদের টাকার মূল্য ডলারের বিপরীতে কোন লেভেলে ফল করছে। আমাদের টাকার মূল্য ডলারের বিপরীতে কোন লেভেলে ফল করছে। সো এটা আমাদের স্টক মার্কেটের জন্য খুবই নেগেটিভ একটা সাইন। একটা দেশের কারেন্সি যদি ডলারের বিপরীতে অনেক স্ট্রংলি ফল করে, তাহলে এইটার ইফেক্ট স্টক মার্কেটে অনেক স্ট্রং হয়, এবং যেই ইফেক্টটা আমরা আমাদের স্টক মার্কেটে দেখতে পারছি বিগত অনেক দিন থেকে। সো আমরা আমাদের ইকোনমিক্সের একটা ইন্ডিকেটর একটু দেখতে পারলাম যে খুবই খারাপ অবস্থা, ভেরি ব্যাড। আমরা যদি বলি ভেরি ব্যাড, খুবই খারাপ অবস্থা। আমরা একটু বন্ড আর বিলটা দেখার চেষ্টা করব। সো আমরা যদি বন্ডের দিকে তাকাই, আমরা একটু দেখি যে এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি যে 2016 সালে আমরা একটু বন্ড দেখব, 10 ইয়ার্স বন্ড কনসিডার করব আমরা। আপনারা যারা স্টক মার্কেটে আছেন, পৃথিবীর যে কোনো দেশের স্টক মার্কেট, আপনারা যখন মানে কোরিলেট করা ট্রাই করেন, স্টক মার্কেটের সাথে তেলের দাম, স্টক মার্কেটের সাথে ইন্টারেস্ট রেট, স্টক মার্কেটের সাথে বিল বন্ড, স্টক মার্কেটের সাথে কারেন্সি, আপনারা যখন কোরিলেট করার চেষ্টা করেন তখন 10 ইয়ার্সের বন্ডটা কনসিডার করবেন। কারণ 10 ইয়ার্স মোটামুটি স্টেবল একটা জায়গা। এইটা না 20 ইয়ার্স না 5 ইয়ার্স, এটা মাঝখানের একটা জায়গা এবং মোটামুটি স্টেবল। এবং বড় বড় ইকোনমিস্টরা 10 ইয়ার্সের বন্ডটা কনসিডার করে। সো 2016 সালে আমরা যদি দেখি 10 ইয়ার্সের বন্ড ছিল 6 টাকা 89 পয়সা, 6 টাকা 89 পয়সা 2016 সালে। এখন আমরা একটু দেখি এইটা 2019 সালে কত ছিল।
সো 2019 সালে আমাদের 10 ইয়ার্সের বন্ড ছিল 9 টাকা 23 পয়সা। 9 টাকা 23 পয়সা। এখন আমরা বর্তমান রেটটা একটু দেখার চেষ্টা করি। আমাদের 2024 সালে আমাদের বন্ডের রেট হচ্ছে অলমোস্ট, আমরা 10 ইয়ার্সের বন্ড দেখবো, 12 টাকা 48 পয়সা। 12 টাকা 48 পয়সা। আচ্ছা, একটা কথা বলে নিই, ইন্টারেস্ট রেট, বন্ড, এইগুলা কিন্তু এত বেশি ফ্লাকচুয়েশন করে না। সচরাচর এইগুলা সাইডওয়েজ কন্টিনিউ করে, অনেক সময় একটু পরে গেল আবার নিয়ে চলে আসে। সচরাচর এগুলো সাইডওয়েজ কন্টিনিউ করে। কিন্তু আমাদের দেশ অনেক স্পেশাল, অনেক অনন্য, অন্য দেশ থেকে আলাদা। দ্যাটস ওয়াই আমাদের দেশের এই অবস্থা। দেখেন কি এক্সপোনেনশিয়াল ভাবে বন্ডের রেট বাড়ছে। আচ্ছা, একটু ভাবেন তো, কেউ যদি বন্ডে শিওর শট 12.5 টাকা ইনকাম করে, 12.5% ইনকাম করে বাৎসরিক, এবং বাৎসরিক স্টক মার্কেটে বলা হয় যে 15%-এর আশেপাশে ইনকাম করা যায়, এটা একটা ওয়ার্ল্ড ভিউ। আমাদের বাংলাদেশের অবস্থা কিন্তু অনেক 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 বেশি খারাপ। সো কেউ যদি এই ধরনের ইকোনমিক্যাল একটা সিচুয়েশনে 12.5% শিওর শট ইনকাম করে, আপনার কি মনে হয় তার স্টক মার্কেটে ইনভেস্ট করতে আসবে? যেটা ছিল 6 টাকা 89 পয়সা, 9 টাকা 23 পয়সা, সেটা 12.5 টাকায় চলে গেছে। গ্রোথটা দেখছেন এক্সপোনেনশিয়াল। এইটা কিন্তু আমাদের দেশের ইকোনমিক্স এর জন্য ভালো না। কারণ আমাদের দেশের ইকোনমি, বুঝেন কেন একটা দেশের ইন্টারেস্ট রেট, বন্ড রেট বাড়াই দেওয়া হয়? লিকুইডিটি ক্রাইসিসের কারণে। ব্যাংকে যখন টাকা থাকে না, তখন ব্যাংক ইন্টারেস্ট রেট বাড়ায় যেন আপনার ডিপোজিট রেট ব্যাংকে বাড়তে থাকে। ব্যাংকে যখন টাকা থাকে না, তখন ব্যাংক বন্ড ইস্যু করে আপনার কাছ থেকে ব্যাংক ধার নেয় লম্বা সময়ের জন্য, কারণ ব্যাংকে লিকুইডিটি ক্রাইসিস আছে। দ্যাটস ওয়াই ইন্টারেস্ট রেট এবং বন্ড রেট এই মুহূর্তে অনেক হাই। এবং যারা মোটামুটি ধরেন যে, যেই লোকটা তার সারা জীবনের সঞ্চয় বলেন বা তার সারা জীবনের আর্নিং বলেন, আসলে এই আমাদের স্টক মার্কেট টাকার উৎসই কিন্তু এই জায়গাগুলা, এবং ব্যাংক ইনস্টিটিউট। সো ব্যাংকের নিজের টাকা নাই, ব্যাংক নিজে চলতে পারতেছে না, খাইতে পারতেছে না, ব্যাংক আমাদের কাছ থেকে ইন্টারেস্ট রেট বাড়ায় ব্যাংক আমাদের কাছ থেকে টাকা তুলতেছে, ব্যাংক বন্ড ইস্যু করে আমাদের কাছ থেকে টাকা তুলতেছে। ব্যাংক কোন জায়গা থেকে স্টক মার্কেটে ইনভেস্ট করবে? সো ব্যাংক ক্রস। একটা মানুষের সারা জীবনের সঞ্চয়, ধরেন একটা মানুষ সারা জীবন সরকারি চাকরি করছে, সে যখন চাকরি ছাড়ছে, সে যে অ্যামাউন্টটা পাইছে, এই অ্যামাউন্টটা সে অনেকে স্টক মার্কেটে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট ইনভেস্ট করতো। একটা অ্যামাউন্ট দিয়ে সে ল্যান্ড এবং প্রপার্টিস কিনে, আরেকটা অ্যামাউন্ট সে ব্যাংকে ডিপোজিট করে। সো যেহেতু এই মুহূর্তে আমাদের স্টক মার্কেটের অবস্থা খারাপ, তাদের অধিকাংশই কিন্তু ল্যান্ড এবং ব্যাংকের দিকে যাবে, এবং ব্যাংকের রেট যেহেতু এই মুহূর্তে অনেক বেশি, সো তাদের অধিকাংশই কিন্তু ব্যাংকের দিয়ে যাবে। সো তার যদি 1 কোটি টাকা থাকে, আগে যদি যদি সে 30 লক্ষ টাকা স্টক মার্কেটে, 30 লক্ষ টাকা ল্যান্ডে এবং 30 লক্ষ টাকা সে যদি ব্যাংকে ডিপোজিট করতো, তাহলে এখন সে যে কাজটা করবে, এখন সে 60% ব্যাংকে ডিপোজিট করবে, আর 40% দিয়ে সে জমি কেনার চিন্তা ভাবনা করবে। সো এই হচ্ছে মোটামুটি আমাদের দেশের মানে জেনারেল পিপুলের সেন্টিমেন্ট। দ্যাটস ওয়াই কখনোই ব্যাংকের ইন্টারেস্ট রেট এবং বন্ডের ইন্টারেস্ট রেট বাড়া আমাদের স্টক মার্কেটের জন্য ভালো কোনো সাইন না। সো এখন আমরা একটু ডাইরেক্ট ইন্টারেস্ট রেট দেখব। আমরা একটু ডলার দেখলাম, যে ডলার মানে খুবই নেগেটিভ সাইন শো করতেছে, যে ডলারের বিপরীতে আমাদের টাকার অনেক বড় রকমের ফল হয়েছে। আমরা বন্ড এবং বিল দেখলাম, যে বন্ডের ইন্টারেস্ট রেট অনেক হাই হয়েছে, যেটা আমাদের স্টক মার্কেটের জন্য একটা নেগেটিভ সাইন। সো এই দুইটাই কিন্তু আমাদের স্টক মার্কেটের জন্য বেশ নেগেটিভ সাইন শো করছে। আমরা একটু ইন্টারেস্ট রেট দেখব। সো আমরা যদি একটু ইন্টারেস্ট রেট দেখি, এখানেও আমাদের অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। সো আপনারা যদি বাংলাদেশ ব্যাংকের এই সাইটটায় এসে, আপনারা যদি বাংলাদেশ ব্যাংকের এই ওয়েবসাইটে এসে আপনারা যদি ইন্টারেস্ট রেট, এই যে এখানে ইন্টারেস্ট রেট
অফ শিডিউলড ব্যাংক। এর আপনার সকল ব্যাংকের ডিফারেন্ট ক্যাটাগরিতে ইন্টারেস্ট রেট দেখতে পারবেন, সকল ব্যাংকের ডিফারেন্ট ক্যাটাগরিতে ইন্টারেস্ট রেট দেখতে পারবেন। আর ট্রেড ফিন্যান্সিং, এক্সপোর্ট, হাউজিং লোন, কনজিউমার ক্রেডিট, আর টার্ম লোনস টু শর্ট স্মল ইন্ডাস্ট্রিজ, মিডিয়াম ইন্ডাস্ট্রিজ। তারপর এগ্রিকালচারের জন্য মানে একটা ব্যাংক কি পরিমাণ ইন্টারেস্ট রেট দিচ্ছে, এই যে এগ্রিকালচার। সো প্রত্যেকটা ব্যাংকের ডিফারেন্ট সাব সেক্টরে ইন্টারেস্ট রেট কেমন এটা আপনারা দেখতে পারবেন। আমরা এত ডিপলি যাব না, আমরা জাস্ট খালি চোখে একটু দেখার চেষ্টা করি যেখানে কি হচ্ছে। দেখেন 13%, 15%, 14%, 16%, 15.50, মানে 13 থেকে 16% পর্যন্ত ইন্টারেস্ট রেট। এটা কি? এটা যদি আপনি ব্যাংকের কাছ থেকে ধার নেন, এটা কিন্তু তার ইন্টারেস্ট রেট। আপনি যদি ব্যাংকের কাছ থেকে টাকা নেন, আপনার ব্যাংকে 13 থেকে 16 টাকা পর্যন্ত দিতে হইতে পারে। সো এখন আমরা যে কোনো একটা ব্যাংক আমাদের দেখতে হবে নেক্সট 2016 সালে। আমরা যেহেতু আমরা মানে কিছুদিন আগেও আমাদের ফিনান্সিয়াল উপদেষ্টা সাহেব বলছেন যে ইসলামী ব্যাংক যদি ঠিক হয়ে যায় তাহলে বাংলাদেশের ব্যাংক সেক্টরের 50% সমস্যার সমাধান হয়ে যাবে। সো ইসলামী ব্যাংককে আমরা মোটামুটি আমরা একটা আমাদের রেফারেন্স পয়েন্ট হিসেবে ধরে নিব। সো ইসলামী ব্যাংকের আমরা দেখতে পাচ্ছি 2016 সালে 10.50, মানে 10 থেকে 11-র মধ্যে ছিল, যেটা এখন 13 থেকে আমরা 16-র মধ্যে দেখতে পাচ্ছি। সো ব্যাংকের ইন্টারেস্ট রেট কিন্তু অনেক বেড়ে গেছে, যেটা আমাদের স্টক মার্কেটের জন্য একটা নেগেটিভ সাইন। কারণ মানুষজন যেটা আমি একটু আগে দেখালাম 13 থেকে 16%, এটা কিন্তু আপনার আপনি যদি ব্যাংক থেকে লোন নেন এইটা আপনার পরিশোধ করতে হবে। কিন্তু ডিপোজিট রেটও কিন্তু প্রায় 10 থেকে 11%, ইভেন কোনো কোনো জায়গায় 12%। আর বন্ড তো দেখাইলে আমি আপনাদের, বন্ড 12%-এর উপরে দিচ্ছে। সো যেইখানে বন্ড আপনাকে 12%-এর উপরে দিচ্ছে, ব্যাংক আপনাকে 10-11% দিচ্ছে, সেইখানে বাংলাদেশের মতো এত অভিশপ্ত একটি স্টক মার্কেটে কে ইনভেস্ট করবে? সো বুঝেন এই ব্যাপারগুলো আমাদের জানা দরকার। কারণ আমরা চার্টে অনেক কিছু দেখি, চার্ট নিয়ে সবসময় পড়ে থাকি, চার্টে এত ফোকাসড, এত ন্যারো যখন আপনি চিন্তা ভাবনা করা শুরু করবেন, আপনি ব্রডার পার্সপেক্টিভটা দেখতে পারবেন না। আর ব্রডার পার্সপেক্টিভটা আমরা যখন দেখতে না পারি, আমরা একটু লং টাইমে চিন্তা ভাবনা করতে পারি না। নেক্সট 10 দিন কি হবে, নেক্সট 15 দিন কি হবে, নেক্সট 1 মাস কি হবে, আমাদের চিন্তা ভাবনা এতটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকে। বাট নেক্সট 6 মাস কি হতে পারে, নেক্সট 1 বছর কি হতে পারে, নেক্সট 2 বছর কি হতে পারে, এই ব্যাপারগুলো আমরা একটু ধারণা করতে পারবো, একটু অনুমান করতে পারবো যখন আমরা এই ব্যাপারগুলো দেখতে পারবো। যে 2016 সালে ইন্টারেস্ট রেট কেমন ছিল, বন্ডের রেট কেমন ছিল, 19 সালে কেমন ছিল, ডলার কি পরিমাণ ফ্লাকচুয়েশন দিছে এর মধ্যে। সো এরপরে আমরা যে ব্যাপারটা দেখবো, এরপরে আমরা দেখবো রেপো রেট। রেপো রেট হচ্ছে সেন্ট্রাল ব্যাংক থেকে, ধরেন বাংলাদেশ ব্যাংক থেকে ব্র্যাক ব্যাংক, ব্র্যাক ও বি দিয়ে শুরু হয়, এর জন্য ব্র্যাক লিখবো না, ধরেন অগ্রণী ব্যাংক, অগ্রণী ব্যাংকে লিকুইডিটি ক্রাইসিস পড়ছে। বাংলাদেশ ব্যাংকের কাছে অগ্রণী ব্যাংক বললো যে আমার এত টাকা ধার দাও। দ্যাটস ওয়াই এই যে আমরা যে রিসেন্টলি আপনার নিউজে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ ব্যাংক টাকা ছাপাচ্ছে বিভিন্ন ব্যাংকের লিকুইডিটি ক্রাইসিস মিট করার জন্য। বাংলাদেশ ব্যাংক টাকা ছাপাচ্ছে বিভিন্ন ব্যাংকের লিকুইডিটি ক্রাইসিস মিট করার জন্য, তারপরেও লিকুইডিটি ক্রাইসিস শেষ হচ্ছে না। মানে আমাদের ব্যাংক সেক্টরের অবস্থা কতটা খারাপ আপনারা এখান থেকে বুঝতে পারেন। যে এর আগে আওয়ামী লীগ সরকারের সময় 50,000 টাকা, এই 50,000 কোটি টাকা ছাপাইছে, কিছুদিন আগে 20,000 কোটি টাকা ছাপাইছে, বাট তারপরও ব্যাংক বলতেছে আমাদের আরো টাকা দাও, আমাদের হচ্ছে না, এতে আমাদের হবে না, কিচ্ছু হবে না, আমাদের আরো অনেক দরকার। সো এই লিকুইডিটি ক্রাইসিস মিট করার জন্য একটা ব্যাংক যখন বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে টাকা ধার নেয়, এটাকে বলে রেপো রেট। সো এর বিনিময়ে কিন্তু অগ্রণী ব্যাংকে একটা ইন্টারেস্ট পরিশোধ করতে হবে। সো আমরা একটু দেখবো যে রেপো রেট 2016 সালে কেমন ছিল, 2019 সালে কেমন ছিল এবং বর্তমানে কেমন।
সো এইখানে আপনারা যদি আসেন, এখানে আপনারা রেপো রেটটা দেখতে পারবেন। সো আমরা প্রথমে 2016 সালে রেপো রেটটা একটু দেখি। 2016 সালে আমরা দেখতে পাচ্ছি রেপো রেট ছিল 3.33, 3.17, মানে আমি আমি একটা 3.3 ধরে নিলাম, 2016 সালে ছিল। আমরা একটু দেখবো 2019 সালে আমাদের রেপো রেটটা কেমন ছিল। 2019-এর ডিসেম্বরে আমাদের রেপো রেটটা কেমন ছিল আমরা একটু দেখার চেষ্টা করবো। সো 2019 সালে আমরা যে ব্যাপারটা দেখতে পাচ্ছি যে 2019 সালে আমাদের রেপো রেট ছিল মোটামুটি ওকে। সো 2019-এর ডিসেম্বরে আমাদের রেপো রেট ছিল 6 এর কাছাকাছি, মোটামুটি 6 টাকা বলতে পারেন, 3.3 টাকা থেকে মোটামুটি 6 টাকা। এখন আমরা দেখব আমাদের বর্তমানে রেপো রেট কত। ওকে, সো 2024 সালের ডিসেম্বর। সো এই মুহূর্তে আমাদের রেপো রেট 10 টাকার উপরে। বুঝছেন, একটা ব্যাংকের, বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে 10 টাকার উপরে, 10 টাকা 20 পয়সা ধরে নিলাম, একটা ব্যাংকের, বাংলাদেশের ব্যাংকের কাছ থেকে লোন নিয়ে তার যদি 10 টাকা ইন্টারেস্ট রেট পরিশোধ করতে হয়, বুঝছেন, ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংকে বলতেছে যে আমার টাকা দাও, আমার কাছে টাকা নাই, বাংলাদেশ বলতেছে আমার 10 টাকা দিতে হবে, 10 টাকার উপরে দিতে হবে ইন্টারেস্ট রেট। ব্যাংকগুলো বলতেছে কোনো প্রবলেম নাই, আমি 10 টাকা কেন, 11 টাকা হলে 11 টাকাই দিন ভাই, কিন্তু আমার অবস্থা খুব খারাপ, আমার টাকা দাও। এইটা আমাদের ইন্ডিকেট করে আমাদের ব্যাংক সেক্টরের অবস্থা কি পরিমাণ খারাপ। সো আমরা যে বলি যে ব্যাংক স্টক মার্কেটে ইনভেস্ট করবে, হ্যাঁ, ব্যাংক ব্যাংক কিন্তু 25% মানি, তার মোট অ্যামাউন্টের 25% টাকা স্টক মার্কেটে ইনভেস্ট করতে পারে। কিন্তু ব্যাংক কি করবে? ব্যাংক 10 টাকা সুদে বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে লোন নিতেছে, যেটা 2016 সালে ছিল 3 টাকা 30 পয়সা, 2019 সালে ছিল 6 টাকা, এখন 10 টাকা। তাহলে কিভাবে আপনারা মানে মানে কল্পনাও করতে পারেন যে ব্যাংক বা বিভিন্ন ইনস্টিটিউট এই মুহূর্তে আমাদের স্টক মার্কেটে ইনভেস্ট করবে। সো রেপো রেট থেকে আমরা দেখতে পেলাম, সো রেপো রেট যত হাই হবে তত আমরা বুঝতে পারবো যে ব্যাংকের অবস্থা খুব খারাপ, এবং ব্যাংকের অবস্থা যত খারাপ হবে ব্যাংক তত ইন্টারেস্ট রেট বাড়াই দিবে তার ডিপোজিট কালেকশন করার জন্য, এবং ইন্টারেস্ট রেট যত বাড়বে আমাদের স্টক মার্কেটের অবস্থা তত নেগেটিভ হবে। সো আমরা এরপরে যে ইন্ডিকেটরটা দেখবো সেটা হচ্ছে যে ইন্টার ব্যাংক মানি মার্কেট। সো এই ব্যাপারটা সম্পর্কে আপনারা সবাই মোটামুটি জানেন, এই ব্যাপারটা নিয়ে মোটামুটি অনেকেই কথা বলে। সো আমি যে ব্যাপারটা একটু আগে বলছি, মানি মার্কেট অনেক বড় একটা মার্কেট। এই মানি মার্কেটের একটা অংশ হচ্ছে ইন্টার ব্যাংক এক্সচেঞ্জ। ধরেন ব্র্যাক ব্যাংক আর অগ্রণী ব্যাংক, অগ্রণী ব্যাংকের টাকার ক্রাইসিস, অগ্রণী ব্যাংক সেন্ট্রাল ব্যাংকে বলবো না, সে ব্র্যাক ব্যাংকে বলবো। ধরেন ব্র্যাক ব্যাংকের সাথে তার একটা ভালো দেনা পাওনা চলে সবসময়, সে ব্র্যাক ব্যাংকে বলবো যে ভাই আমার টাকা দাও, আমি তোমাকে, সমস্যা নাই, আমি 2-4 দিন পরে দিব, আমি তোমার ইন্টারেস্ট রেট সহ দিব, কোনো সমস্যা নেই। সো এই যে ব্র্যাক ব্যাংক যে অগ্রণী ব্যাংকে টাকাটা দিল, এর বিনিময়ে অগ্রণী ব্যাংক যে ব্র্যাক ব্যাংকে ইন্টারেস্টটা দিবে, এটা হচ্ছে ইন্টার ব্যাংক মানি এক্সচেঞ্জ। সো আমরা যদি একটু ইন্টার ব্যাংক মানি এক্সচেঞ্জের দিকে তাকাই, তাহলে আমরা খুব ক্লিয়ারলি দেখতে পারবো ওকে, ইন্টার ব্যাংক মানি ট্রানজেকশনস ডিসেম্বর, 30 ডিসেম্বর। সো আজকে এভারেজ হচ্ছে মোটামুটি 10 টাকা 23 পয়সা, কিন্তু আমরা দেখতেছি তার আগের দিন 11 টাকা, না সরি তার আগের দিন না, তার আগের দিন এবারে 10 টাকা 14 পয়সা। ওকে, আমরা 10 টাকা 23 পয়সা ধরলাম, আমরা ধরলাম 10 টাকা 23 পয়সা। ওকে, সো এখন আমরা একটু দেখবো 2016 সালে এটার কি অবস্থা ছিল। ওকে, এইভাবে আসতেছে না।
ওকে চলে এসেছে। সালে এটা ছিল 3 টাকা 58 পয়সা। মানে এক ব্যাংকের থেকে অন্য ব্যাংক যদি ধার নিত তার 3 টাকা 58 পয়সা তার ইন্টারেস্ট রেট পে করতে হইতো। আর বর্তমানে এটা 10 টাকা 23 পয়সা। আমরা একটু 2019 সালটাও দেখে আসি, যেহেতু আমরা সবকিছুতেই এই 3টা রেফারেন্স পয়েন্ট মিট করার ট্রাই করছি। সো আমরা একটু উপরে গেলে এখানে মনে হয় 2019 সাল পাওয়া যাব। ওকে, সো 2019 সালের ডিসেম্বর খুঁজতেছি আমরা। ওকে, সো 2019 সালের ডিসেম্বরে ওইটা ছিল 3-4 টাকার মধ্যে। ওকে, 4 টাকা 5 টাকা, ওকে 5 টাকার কাছাকাছি মোটামুটি, কারণ আমরা 5 টাকা 4 টাকা 99, 4 টাকা 97 পয়সা। ওকে, 5 টাকা। সো 2016 সালে ইন্টার ব্যাংক ট্রানজেকশনের ইন্টারেস্ট রেট ছিল 3.5 টাকা। 2019 সালে মানে 2020 সাল যখন পড়বে, আমরা কিন্তু প্রত্যেকটা সালে ডিসেম্বর নিছি, তখন 5 টাকা। আর বর্তমানে 10 টাকা 23 পয়সা, মানে দ্বিগুণ, 2019 সালের দ্বিগুণ ইন্টার ব্যাংক ট্রানজেকশন। সো এইটাও আমাদের স্টক মার্কেটের জন্য অনেক নেগেটিভ সাইন শো করে। এবং সেম কারণে রেপো রেটের ক্ষেত্রে আপনারা যে ব্যাপারটা বললাম, যে এক ব্যাংক অন্য ব্যাংকের কাছ থেকে ধার নিতেছে 10 টাকার উপরে ইন্টারেস্ট রেট পে কইরা। মানে ব্যাংকগুলো লিকুইডিটি ক্রাইসিসটা আপনার একটু মানে জাস্ট আমি আপনাদের একটু মানে একটু পার্সপেক্টিভ দেওয়ার চেষ্টা করলাম যে আমাদের ব্যাংকিং সেক্টর অবস্থা কি খারাপ, কত কি পরিমাণ খারাপ। এবং সরকারের হাতে কিন্তু চয়েস থাকে, সরকার চাইলেই কিন্তু দুইটা জিনিস একসাথে বাঁচাইতে পারবে না। সরকার এখন ব্যাংককে বাঁচাবে নাকি স্টক মার্কেটকে বাঁচাবে? সরকার বুঝছেন, এটা কিন্তু ইনভেস্টমেন্ট অ্যাট্রাক্ট করা। ব্যাংকেও কিন্তু আপনারা ইনভেস্ট করেন, ব্যাংকের লোকজন টাকা ইনভেস্ট করে, এক পক্ষ ইনভেস্ট করে আর এক পক্ষ ধার নেয়। এবং স্টক মার্কেটেও আপনারা ইনভেস্ট করেন। সো এই যে দুইটা ইনভেস্টমেন্ট সেক্টর আছে, কোন সেক্টরটা বাঁচাইলে আমাদের দেশের জন্য বেশি বেটার? আমার আপনার জন্য না, আমরা যারা স্টক মার্কেটে আছি তাদের জন্য না, আমাদের দেশের জন্য বেটার। ব্যাংক সেক্টরকে বাঁচাইলে, ব্যাংক সেক্টরকে বাঁচাইতে হবে। দ্যাটস ওয়াই ব্যাংকের ইন্টারেস্ট রেট যত বাড়বে, ডিপোজিট রেট তত বাড়বে, এবং ব্যাংক থেকে বড় আর একটু কমবে। এবং ব্যাংক থেকে বড় আর একটু কমলে ব্যাংকের লিকুইডিটি ক্রাইসিস সহজে হবে না, এবং অথেন্টিক বড় আর থাকবে। যেটা আমরা বিগত 10 বছর দেখছি যে প্রচুর ব্যাড লোনস আছে, যে লোন নিছে হাজার হাজার কোটি টাকা লোন নিছে, পরিশোধ না করা চলে গেছে। যেমন আজকে মোটা মনে হয় আমি কোথায় যেমন দেখলাম যে জনতা ব্যাংক এস আলমের 2000 একর সম্পত্তি নিলামে তোলা হয়েছে। সো এই যে হাজার হাজার কোটি টাকার ব্যাড লোনস, হাজার হাজার কোটি টাকার ব্যাড লোনস, এটা কিন্তু কইমা যাবে যখন ইন্টারেস্ট রেট অনেক বাইরে যাবে। কারণ তখন বড়োয়ার খুব অথেন্টিক বড়োয়ার হবে এবং স্ট্রং বড়োয়ার হবে, যেই সেই ব্যাংক থেকে লোন নিতে পারবে না। ব্যাংকের ইন্টারেস্ট রেট যখন কম থাকে তখন কিন্তু রহিম, করিম, জলিল যে কেউ ব্যাংক থেকে লোন নিয়ে নেয়। কিন্তু ইন্টারেস্ট রেট যখন বেশি থাকবে, যখন ব্যাংকে কম পরিমাণ লোক ইন্টারেস্টের জন্য আবেদন করবে, তখন কিন্তু ব্যাংক যেই কাজটা করবে, ব্যাংক খুব মানে ভালোভাবে একটা ভেরিফিকেশন করবে যে এত টাকা ইন্টারেস্ট রেটে এই লোকটাকে আমি যে লোন দিব, এই লোকটা অথেন্টিক কিনা, সে আসলেই পরিশোধ করতে পারবে কিনা। কিন্তু যখন ইন্টারেস্ট রেট কম থাকে, তখন কিন্তু লাখ লাখ লোক ব্যাংকে যায় তার টাকা তোলার জন্য। তো তখন কিন্তু ব্যাংক অথেন্টিক ভাবে ব্যাপার অনেক কিছু মানে করতে পারে না, অনেক অথেন্টিক ভাবে ব্যাপারগুলা ভেরিফিকেশন করতে পারে না। সো দ্যাটস ওয়াই ব্যাংকের ইন্টারেস্ট রেট আরো বাড়তে পারে সামনে, এবং যেটা আমাদের দেশের ব্যাংক সেক্টরের জন্য ভালো হবে। এবং যারা ব্যাংকে ইনভেস্ট করেন, ব্যাংকে ডিপোজিট করেন, ব্যাংকের বন্ড কিনেন, বিল কিনেন, তাদের জন্য বেশ ভালো একটা ব্যাপার হবে। বাট আমাদের স্টক মার্কেটের জন্য খুব একটা ভালো হবে না। সো এই প্রত্যেকটা ব্যাপার আমাদের স্টক মার্কেটের জন্য খুবই নেগেটিভ সাইন শো করছে, প্রত্যেকটা ব্যাপার। সো যেটা আমি বলছি যে ফিনান্সিয়াল কন্ডিশনস অফ 2025, সো আমরা একটু দেখে নিলাম যে আমাদের প্রিভিয়াস ডাটা কি এই ব্যাপারগুলো সম্পর্কে। তাহলে আমরা একটু অনুমান করতে পারবো বা একটু বুঝতে বা একটু বোঝার চেষ্টা করতে পারবো যে 2025 সালটা আমাদের স্টক মার্কেটের জন্য কেমন হতে পারে। সো এই ছিল মোটামুটি আজকের ভিডিও। সো আমি একদম সহজ ভাষায় আমি যেই মানে
খুব সহজভাবে যে ব্যাপারগুলো একটু বুঝি বা যে ব্যাপারগুলো বোঝার চেষ্টা করি, আমি সেই সেম ভাবে আপনাদের একটু বোঝানোর চেষ্টা করলাম। এবং আগামীকাল আমি আজকের প্রত্যেকটা ব্যাপার কিন্তু স্টক মার্কেটের জন্য নেগেটিভ ছিল, আগামীকাল আমাদের মার্কেটের জন্য কিছু পজিটিভ সাইনও আছে। ওই পজিটিভ সাইন নিয়ে আমরা একদম বছরের প্রথম দিন অথবা আগামীকাল আমরা ওই ব্যাপারটা নিয়ে একটা ভিডিও একটা একটা মানে কন্টেন্ট ক্রিয়েট করার ট্রাই করবো, যেন আপনারা হতাশ না হয়ে যান। হতাশ হওয়ার কিছু নাই, আশায় বাঁচে মানুষ। সো আমাদের আশাটা জীবিত রাখতে হবে এবং মার্কেট অবশ্যই ভালো করবে। কবে ভালো করবে আই ডোন্ট নো, বাট আমাদের কিছু ভালো সাইনও আছে। ওই সাইনগুলো নিয়ে আমরা আমাদের আগামী কোনো এক ভিডিওতে কথা বলার চেষ্টা করব। সো আশা হারাবেন না, কিন্তু রিস্ক নিবেন খুবই ক্যালকুলেট করে। মানে ঝাঁপায় পড়া যাবে না, মার্কেটের একটু আপ মুভ দেখলেই ঝাঁপায় পড়া যাবে না। মানে যেই কাজটা আমরা মানে আমাদের স্টক মার্কেটে করি, মার্কেট অনেক দিন থেকে একটা নেগেটিভ ট্রেন্ডে থাকায় মার্কেট একটু আপ ট্রেন্ড থাকলে আমরা মনে করি এই বুঝি মার্কেট এইবার মানে উড়াল দিবে, এই বুঝি মার্কেট এইবার উড়াল দিবে। কিন্তু কোনো একটা ব্যাপার কি বলতেছে যে মার্কেট উড়াল দিতে পারে বা মার্কেট অনেক বেশি ভালো করতে পারে? কোনো সাইনই কিন্তু আমাদের শো করতেছে না যে মার্কেট অনেক বেশি ভালো করতে পারে। সো মার্কেটে অ্যাগ্রেসিভলি কোনো কিছু বাই করা যাবে না। হ্যাঁ, যে মার্কেট ভালো হবে ফর শিওর, মার্কেট সারা জীবন খারাপ থাকবে না। শ্রীলঙ্কা একদম মানে ফিনান্সিয়ালি, আমরা তো ফিনান্সিয়ালি মানে আমরা কিন্তু দেশ দেউলিয়া হইনি এখনো। আমাদের দেশে একটা রেভুলেশন হয়েছে সরকারের বিপক্ষে, বাট শ্রীলঙ্কা দেউলিয়া হওয়ার পরে এখন শ্রীলঙ্কার মার্কেট পৃথিবীর বেস্ট, ওয়ান অফ দ্য বেস্ট মার্কেট। সো এখানে আমাদের আশা হারানোর কিছু নাই, আমাদের মার্কেটও শীঘ্রই ঘুরে দাঁড়াবে। আমি বলতেছি না খুব শীঘ্রই, বাট শীঘ্রই ঘুরে দাঁড়াবে ইনশাল্লাহ। সো দ্যাটস ওয়াই অ্যাগ্রেসিভ হয়েন না। মার্কেটের সাথে থাকার জন্য আপনার ছোট ছোট অ্যামাউন্ট ট্রেড করেন, যে মার্কেটের সাথে থাকেন, মার্কেট ছাইড়া যায় না। কারণ অনেক দিন আপনারা মার্কেটে অনেক খড়কুটো পোহাইছেন, মার্কেট যখন অনেক ভালো করবে আপনারা যখন তখন যেন এই জিনিসটা মিস না করে ফেলেন। আপনারা যখন যেন তখন এই জিনিসটা মিস না করেন যে মার্কেট আপনারে ধরেন, মার্কেট আপনারে তো প্যানিক দিছেই, মার্কেট আপনার রিওয়ার্ডও করবে। ওই যে বলে না কষ্ট করে মানে কষ্টে কেষ্ট মিলে, সো কষ্ট মার্কেট আপনারা দিচ্ছে, এখন কেষ্ট মার্কেট আপনারা দিবে। সো এই কেষ্ট পাওয়ার জন্য মার্কেটের সাথে থাকেন, খুবই স্মল অ্যামাউন্ট নিয়ে থাকেন, বড় অ্যামাউন্টে এখন মার্কেটে আসেন না, কারণ মার্কেট এখনো ভালো কিছু আমাদের সাইন শো করে নাই। কিন্তু মার্কেট যখন আপনাকে কেষ্ট দিবে, ওই কেষ্টটা যেন আপনারা ধরতে পারেন, এই প্রস্তুতি নিয়ে থাকেন। সো এই ছিল মোটামুটি আজকের ভিডিও। সো আবার সকলকে অগ্রিম হ্যাপি নিউ ইয়ার। ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।